মহারাজ বললেন, না না, তুমি যা বললে তা যদি সত্যি হয় তবে তো সেখানে মেয়েদের যাওয়া চলতেই পারে না, ছেলেদেরও যাওয়া উচিত নয়। নেহাত মুসলমানদের উৎসব, আর নবাব মুসলমান না হলে এই অসভ্য মেলা আমি এক্ষুনি বন্ধ করে দিতাম। গোপাল বলল, মহারাজ, যা করবার আপনি করবেন, তবে আমি যে আপনাকে সব জানিয়েছি তা কিন্তু রানীমাকে জানাবেন না। মহারাজ বললেন, তোমাকে সে বিষয়ে সাবধান করতে হবে না। যা করবার, যা বলবার আমি বলবো, আমি করব। পরদিন মহারাজের মুখ ভার। বললেন, গোপাল, মহারানী কাল আমার সঙ্গে যে ব্যবহার করেছেন তা কাল পর্যন্ত ছিল অকল্পনীয়। তিনি উদ্ধতভাবে আমার সঙ্গে কথা বললেন, বললেন রানীগিরিতে তার ঘেন্না ধরে গেছে। আমার সঙ্গে বিয়ে না হয়ে কোনো গরিবের সঙ্গে বিয়ে হলে তিনি খুশি হতেন। তিনি জেদ ধরেছেন, যাবেনই সেখানে। আমার কথার অবাধ্য হলেন। মহারাজ বেদনায় যেন ভেঙে পড়লেন। গোপাল পা জড়িয়ে ধরল, বলল, মহারাজ, আপনার এ মর্মজ্বালা আর আমি সহ্য করতে পারছি না, আপনি আমাকে শাস্তি দিন। কৃষ্ণচন্দ্র বললেন, তোমাকে শাস্তি কেন দেব গোপাল? গোপাল বলল, সবটা আমারই সৃষ্টি। রাজসভায় আপনি নিজেই আমাকে প্ররোচিত করেছিলেন মহারাজ, তাই ছোট্ট একটু নমুনা দেখালাম, কিন্তু তাতেই আপনি এত আঘাত পাবেন তা আমি বুঝিনি। দুঃখের ভেতরেও হেসে ফেললেন কৃষ্ণচন্দ্র। বললেন, আশ্চর্য, ওই মৃদু স্বভাব সদা হাস্যময়ী মানুষটাকে তুমি কোন মন্ত্রে এমন বদলে দিলে গোপাল? গোপাল বলল, সেই একই মন্ত্রে। আপনার মতো এমন উজ্জ্বল আনন্দমুখর শক্ত মানুষটাও এমনই ভেঙে পড়ে মহারাজ। কৃষ্ণচন্দ্র হাসলেন, বললেন, গোপাল, বড় নিষ্ঠুর ক্ষেত্রে তোমাকে নিয়োগ করেছিলাম, তুমি নিষেধও করেছিলে, কিন্তু আমি দম্ভে তা শুনিনি। এখন তার ফল আমাকে কতকাল সইতে হবে কে জানে। এবার গোপাল হাসল, বলল, না মহারাজ, গল্পে বিচ্ছেদটাই সত্য ছিল, কিন্তু বাস্তবে আমি দেখাবো উল্টোটাও সম্ভব। তাহলেই আমার বক্তব্য 16 আনা প্রতিষ্ঠিত হবে। মহারাজ হাসলেন, বললেন, দেখা যাক কি করতে পারো তুমি। পরদিন ভোর হতে না হতেই সাজগোজ করে গোপাল হাজির হলো অন্দরমহলে। হাঁক ছাড়ল, কই রানীমা, কত দেরি? বেশি দেরি করলে সময় মতো পৌঁছতে পারা গেলেও ফেরা যাবে না কিন্তু। রানীমা ভেতর থেকে জবাব দিলেন, প্রায় প্রস্তুত গোপাল, এই আসছি। বাইরে এসে তো রানীমা অবাক। গোপালের পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকের ওপর সারা গায়ে কাঁটার মালা জড়ানো, তার হাতেও অমনি মালা। রানীমা বললেন, ও কি পরেছ গোপাল? গোপাল বলল, ওই কাঁটার মালা আপনাকেও পরতে হবে মা। রানী চোখ বড় বড় করে বললেন, কেন? গোপাল বলল, আগে মেলায় বড্ড ভিড় হয় তো, অসভ্য লোকও থাকে, তারা গায়ে টায়ে হাত দেয়, ছেলেদেরই দেয়, মেয়েদের তো কথাই নেই। তাই অনেক ভেবে এই কাঁটার মালা তৈরি করেছি। সারা গায়ে মালা পেঁচিয়ে নিন, দেখি গায়ে কে হাত দেয়। রানী বললেন, ছি ছি, এমন অসভ্য মেলা? তাহলে তো মহারাজ ঠিকই বলেছিলেন। ছি ছি, অকারণে তার সঙ্গে রূঢ় ব্যবহার করে তাকে দুঃখ দিলাম। রানীমা চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, আমি মেলায় যাব না গোপাল, তুমি নিজে গিয়ে মহারাজকে জানিও। আমি তার কথা মেনে নিলাম। গোপাল গিয়ে মহারাজকে সংবাদটা দিতেই তিনি গোপালকে জড়িয়ে ধরলেন, বললেন, গোপাল, তোমার সত্য প্রতিষ্ঠিত হলো। গোপাল বলল, দেখলেন তো মহারাজ, মানুষের ওপর মানুষের প্রভাব কত। তাই তো আমার মতো একটা ভাঁড়কে আপনি বুকে জড়িয়ে ধরলেন। মহারাজ আরও জোরে চেপে ধরলেন গোপালকে।
পিসিকে জব্দ করে আসবার পরপরই কৃষ্ণচন্দ্র বললেন, গোপাল, বুড়ি মেয়ে মানুষ বলে তুমি আমার পিসিকে জব্দ করেছ। আমাকে জব্দ করে যদি টাকা আদায় করতে পারো তবে বুঝি তোমার ক্ষমতা। গোপাল বলল, সময় এলেই হবে মহারাজ। বেশ, বললেন মহারাজ। বেশ কিছুদিন কেটে গেল। নানা কাজের মাঝে গোপালের এই ক্ষমতা পরীক্ষার কথা ভুলে গেলেন মহারাজ। ঠিক এই সময়েই একদিন ভোরবেলা প্রাসাদের দরজায় এক অবগুণ্ঠিতা মহিলা এসে হাজির। প্রহরী এসে জানালো, মহিলা মহারাজের সঙ্গে দেখা করতে চান। রাজা তাকে আনতে অনুমতি দিলেন। মহিলা এসে আত্মপরিচয় দিলেন, আমি ভাঁড় মশাইয়ের স্ত্রী। মহিলার বেশবাস, চুল, মুখের অবস্থা দেখে মহারাজ আতঙ্কিত হয়ে উঠলেন। বললেন, কি হয়েছে? মহিলা কাঁদো কাঁদো স্বরে বললেন, উনি কেষ্ট পেয়েছেন। অ্যাঁ? আর্তনাদ করে উঠলেন রাজা। তার মনে হলো গত ৩-৪ দিন তিনি গোপালকে রাজসভায় দেখেননি। এত ব্যস্ত ছিলেন নানা বৈষয়িক কাজে যে গোপালের অনুপস্থিতিও খেয়াল করেননি তিনি। তারই মাঝে গোপাল চলে গেল। মহারাজের মন একটু খারাপ হয়ে গেল। মহারাজ তাড়াতাড়ি পাশের ঘরে গিয়ে একটা টাকার তোড়া এনে গোপালের স্ত্রীকে দিয়ে বললেন, এটা নিয়ে তুমি যাও মা, আমি সবাইকে নিয়ে এক্ষুনি যাচ্ছি। মহিলা চলে গেলেন। মহারাজ সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ডাকলেন, তাকে কানে কানে সংবাদটা শোনালেন। তিনি কয়েকজন সভাসদকে ডাকলেন। তক্ষুনি গাড়ি প্রস্তুত করে চললেন গোপালের বাড়ি। দূর থেকেই কীর্তনের আওয়াজ আসছে, কিন্তু এ তো শ্মশান যাত্রার কীর্তনের সুর নয়। তবে মহারাজের গাড়ি গোপালের বাড়ির কাছে থামতেই ছুটে বেরিয়ে এলো গোপাল। আসুন মহারাজ, আসুন আসুন। মহারাজ বললেন, সে কি গোপাল, তুমি না কেষ্ট পেয়েছ? তোমার স্ত্রী বলে এলেন। গোপাল বলল, ঠিকই তো বলেছে মহারাজ। স্নান করতে গিয়ে পুকুরের পাঁকের মধ্যে এক ছোট্ট পাথরের কৃষ্ণ পেয়েছি, তাই আজ তাকেই প্রতিষ্ঠা করছি। এবার হো হো করে হেসে উঠলেন সবাই। মহারাজ বললেন, আমাকে আচ্ছা জব্দ করলে গোপাল। গোপাল হাত জোড় করে বলল, মহারাজ, আমার ক্ষমতা দেখতে চেয়েছিলেন। আপনার কাছে পরীক্ষা দিতে না পারলে যে আমার চাকরি থাকবে না মহারাজ। মহারাজ আবার হেসে উঠলেন, বললেন, বেশ, পরীক্ষায় তুমি পাশ করেছ, কিন্তু তার বদলে তুমি কি পুরস্কার চাও? পাশ করবই ভেবে বেহিসাবি ঠাকুর প্রতিষ্ঠা করে ফেললাম মহারাজ। নিত্য পূজা চালাবার ক্ষমতা আমার নেই। আবার হাসলেন রাজা। বললেন, বহুত আচ্ছা গোপাল, তুমি নিজের জন্যে না চেয়ে যে দেবসেবার জন্য চেয়েছ, এজন্য আমি আরও খুশি হলাম। আমি ব্যবস্থা করব। কৃষ্ণচন্দ্র এক দাতব্য চিকিৎসালয় স্থাপন করবেন স্থির করলেন, কিন্তু উপযুক্ত রাজবৈদ্য নির্বাচন করা নিয়ে মহা অনর্থের সৃষ্টি হলো। সকলেই নির্বাচকের ভূমিকা নিতে চান। অবশেষে বিব্রত মহারাজের সামনে গোপাল হাজির হলো। বলল, মহারাজ, আপনার এ সমস্যা সমাধানের দায়িত্ব আমাকে দিন। মহারাজ বললেন, শেষ পর্যন্ত তুমিও নির্বাচনের দায় চাইলে গোপাল? সভায় কেউ বাদ থাকলো না। গোপাল বলল, মহারাজ, আমি আপনার কথা ভেবেই চাইছি, আমার স্বার্থের জন্য নয়। আপনি নির্বাচনের সময় হাজির থাকবেন। আমার নির্বাচন উপযুক্ত না হলে আপনি তা বাতিল করে দেবেন। মহারাজ এ কথায় রাজি হলেন। গোপাল ঢেঁড়া পিটিয়ে জানিয়ে দিল যে বৈদ্য হিসাবে যারা নিয়োগ চান তারা যেন এতদিনে কত রোগী চিকিৎসা করেছেন এবং তার ফলাফল কি হয়েছে তার বিবরণ ও প্রমাণ সঙ্গে করে যেন নিয়ে আসেন। নির্বাচনের দিন দেখা গেল বহু প্রার্থী হাজির হয়েছে। গোপাল প্রথমেই এক বক্তৃতা দিল। আপনারা জানেন, শাস্ত্রে বলেছে
শতমারি ভবেদ বৈদ্য, অর্থাৎ যিনি যত রোগী মেরেছেন তিনি তত ভালো বৈদ্য। কারণ কি? কারণ এক একটা মৃত্যুতে এক একটা অভিজ্ঞতা। যিনি যত মারতে পেরেছেন তিনি তত অভিজ্ঞ। অতএব যিনি যত বেশি রোগী মারতে পেরেছেন আমরা তাকেই নির্বাচন করব। 200 রোগী মারতে পেরেছে এমন শত শত বৈদ্য ছিলেন। শুনে তারা আপনা থেকেই নীরব হয়ে গেলেন। গোপাল সকলের প্রমাণপত্র দেখল। দেখে শুনে সে কয়েকজনকে সেখানে থাকতে বলল, বাকিদের বিদায় দিল। এবার প্রথম জনকে উঠতে বলল গোপাল। সে মহারাজের সামনে বলল, মহারাজ, আমি আজ পর্যন্ত প্রায় 8000 রোগী চিকিৎসা করেছি। তার মধ্যে প্রায় 3000 জন আমার ভুল চিকিৎসায় মারা গেছে। দ্বিতীয় জন বলল, আমার খতিয়ান আরও প্রশংসনীয়। আমি মাত্র 6000 রোগী চিকিৎসা করেছি। তার ভেতর ভুল চিকিৎসায় মারা গেছে 4000। আমার নথিপত্রে সব লেখা আছে। একজন তরুণ বৈদ্য বলে উঠলেন, মহারাজ, আমি অল্পদিন বৈদ্যের কাজ করছি। বেশি না, মাত্র 100 রোগী আজ পর্যন্ত চিকিৎসা করেছি, কিন্তু একজনকেও বাঁচাতে পারিনি মহারাজ। এমন সময় এক বৃদ্ধ উঠে দাঁড়ালেন। বললেন, মহারাজ, আমায় বিদায় দিন। কেন যে আমাকে বসিয়ে রাখা হলো আমি তা বুঝতে পারছি না। আমার রাজবৈদ্যের পদ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই এখানে। মহারাজ বললেন, কেন? বৃদ্ধ বললেন, আমার নথি দেখুন। আমি আমার সুদীর্ঘ জীবনে 1012 রোগী চিকিৎসা করেছি, কিন্তু তার মধ্যে 100-3 বেশি আমার হাতে মরেনি। তারাও সকলে যে আমার ভুল চিকিৎসায় মরেছে সেটাও সঠিক নয়। তবে আমার বসে থেকে কি লাভ বলুন? গোপাল বলল, মহারাজ, একেই আমি বৈদ্য নির্বাচন করলাম। কৃষ্ণচন্দ্র অনুমোদন করলেন। একবার কলকাতা শহরে বেড়াতে গেছে গোপাল। এক হোটেলের সামনে অপেক্ষা করছে সে। এমন সময় হোটেলের জানালা থেকে গোপালকে দেখে একজন চিনে ফেলে তাকে ঠকাবার আয়োজন করল। মালিককে সে কি শিখিয়ে দিল। মালিক গিয়ে গোপালকে চেপে ধরল। এখানে দাঁড়িয়ে হোটেলের মাংস রান্নার গন্ধ শুকছেন যে, জানেন তো, ঘ্রাণেন অর্ধভোজনম, দাম দিন। 1 প্লেট মাংস 4 পয়সা, আপনি দিন 2 পয়সা। গোপাল কোনো কথা না বলে পকেট থেকে একটা পয়সা বার করে তার কানের কাছে 4 বার টোকা মেরে বাজিয়ে বলল, যাও, দিয়ে দিলুম। দোকানি বলল, দিলে কই? ও তো শুধু শব্দ শোনালে। গোপাল বলল, শাস্ত্র কেমন শিখেছ বাপু? ঘ্রাণেন অর্ধভোজনম পড়েছ, তারপরের লাইন পড়নি বুঝি? শ্রবণেন অর্ধপ্রাপ্তুম। 4 বার শব্দ শুনেছ, তাহলে 2 পয়সা পাওয়া হয়ে গেল। দোকানি বোকা হয়ে চলে গেল। গোপালকে কিন্তু জব্দ করেছিল একটা বাচ্চা ছেলে। একদিন মহারাজের আমবাগানে ঘুরছে গোপাল আর মহারাজ। সেই সময় মালিরা ছেলেটিকে ধরে নিয়ে এসেছে। সে আম চুরি করতে গিয়ে ধরা পড়েছে। মহারাজ বললেন, গোপাল, যা করবার তুমি করো। গোপালের মধ্যে সমাজ সংস্কারক জেগে উঠল। চুরি করা কেন অন্যায়, চুরির ফল কি হয়, সাজা কি হয়, এসব অনেক জ্ঞানগর্ভ তাকে শোনাতে লাগলো। ছেলেটি চুপ করে শুনল। গোপালের মনে হলো আরো খানিকটা বোঝানো দরকার। সে বলতে থাকলো, আচ্ছা, মনে করো এ বাগানটা তোমার। অনেক কষ্ট করে এটা গড়েছ তুমি, অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছ। তারপর ফল এলো। তুমি ভেবেছ প্রথম ফল ঠাকুরকে দেবে, তারপর দেবে গুরুজনদের, তারপর আত্মীয় স্বজনদের, তারপর প্রতিবেশীদের। কিন্তু সেসব কিছু হবার আগেই একদিন আমি গেলাম চুরি করতে।
ধরা পড়লাম, তখন কি করতে তুমি? ছেলেটি কাঁদো কাঁদো মুখে বলল, কি আবার করতাম, প্রথম দিন একটু বকে ঝোঁকে ছেড়েই দিতাম। তার উত্তরে হো হো করে হেসে উঠলেন মহারাজ। বললেন, গোপাল, এরপর ওকে আর আটকে রাখা যায় না, ছেড়ে দাও গোপাল। গোপালও হেসে ফেলল, বলল, যা 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 বাবা যা। গোপাল মোলেও যে কৃষ্ণনগরে রসিকের অভাব হবে না, তা তোকে দেখে আমি বুঝলাম। এবার মরেও শান্তি পাবো।